টাপুর, এই চিঠিটা ফিরিয়ে নাও, আর এরকম আর কখনো করো না, কেমন? আচ্ছা ডুডুদা, গত ম্যাচটা যে তোমরা হারলে, তা সেটাই কি সাবোটাজ ছিল? মানে শুনেছি তোমাদের দিয়েগো নাকি ইচ্ছে করেই তোমাদের হারিয়ে দিয়েছে। অন্য মেয়ের সঙ্গে সারাক্ষণ শুধু পুটুর পুটুর, আর আমার কোনো দাম নেই না? কে নেমো খারাম রে? হ্যাঁ, কে নেমো খারাম? কবির আহমেদ না দয়ারাম আংরে? বেশি কথা বলিস না তুই। সেদিন মাঠে কি হয়েছিল তা সারা বাটানগরের লোক কিন্তু দেখেছে। আমাকে ধাক্কা মারিসনি তুই? নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আমরা পাঠ করছি শ্রদ্ধেয় সাহিত্যিক সরঞ্জিৎ চক্রবর্তীর একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস পাতা ঝরার মরশুমে। আজ পড়ব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে পাতা ঝরার মরশুমে দ্বিতীয় পর্ব। উপন্যাসটি প্রাপ্ত বয়স্কদের জন্য। কমল স্যার আজ একদম সজীব হয়ে গেছেন, আর কোনো দিন অসভ্যতা করবেন না। বেশ কদিন ধরে তককে তককে ছিল ও, আজ এসা দিয়েছে না, একেবারে বাপের নাম ভুলিয়ে ছেড়েছে। ব্যাটার পটেটো হাইল ডিফেক্টিভ ছিল, যাকে বলে পিএইচডি। আজ সব শেষ করে দিয়েছে এক ধাক্কায়। যদি লজ্জা থাকে তবে আর কোনোদিনও এসব করবেন না। টাপুর কাঠি দিয়ে আলু কাবলির আলু তুলল একটা। ওহ, দারুণ বানায় নেপালদা। আ জেনুইন ওয়ার্ক অফ আর্ট। হাতটা সোনা দিয়ে মুড়িয়ে দিতে হয়। 3 টাকা 4 টাকা যে যেমন বলবে, ঝটা ঝট নামিয়ে দেবে টক ঝাল আলু কাবলি। মাঝে মাঝে পাতাটাও খেয়ে নিতে ইচ্ছা করে টাপুরের। তা বলে ও গোগ্রাসে খায় না, খায় একটা একটা করে, আস্তে আস্তে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। শিমুলটা এসব কিছুই খায় না। ও ওই দেখো না কেমন মুখ করে ওর দিকে তাকিয়ে আছে। এক্ষুনি বলবে, আলু কাবলির জলটা তো ড্রেনের থেকে নেওয়া। টাপুর হাসল। কিরে, খাবি নাকি শিমুল? ইস বাবা, দেখলেই মনে হয় অম্বল হয়ে যাবে। খাস কি করে তুই ওইসব? শিমুল মুখ বেঁকালো। টাপুর বলল, আবার পৃথিবীতে জন্মাতে হবে তোকে, বুঝলি? যমরাজ যদি শোনে না যে তুই পৃথিবীতে ফুচকা, আলু কাবলি, পাপড়ি চাট এসব খাসনি, তাহলে তোকে আবার ফেরত পাঠাবে। টাপুর নেপালদাকে টাকা দিতে দিতে বলল, এবছরই মাধ্যমিক পাশ করে 11-এ উঠেছে ওরা। এখন পড়াশোনার তেমন চাপ নেই, তবে ডিসেম্বরের শেষে ফার্স্ট টার্ম আছে। শিমুলটা অবশ্য এখন থেকেই 3-এ পড়াশোনা শুরু করেছে। পুয়ার গার্ল। টাপুর নিজের মনেই হাসল। বেশি হাসিস না, আজ স্যারের সঙ্গে যেটা করলি সেটা ঠিক হলো? শিমুল টেন্সড গলায় প্রশ্ন করল। 100 বার ঠিক হয়েছে। উনি যা করতেন সেটা কি ঠিক ছিল? বুড়োটাকে ডোজ না দিলে আর চলছিল না, বুঝলি? ঘটনাটা সত্যি কেলেঙ্কারির। কমল স্যারের বয়স প্রায় 55-56 বছর। উনি কলকাতার নামী একটা স্কুলে পড়ান, আর প্রাইভেটে বাটানগরের স্টাডি অ্যাট কোচিং সেন্টারে 11-12 স্টুডেন্টদের ফিজিক্স পড়ান। উনি টিচার হিসাবে দারুণ। স্যারের কাছে পড়ার জন্য তাই ভীষণ ভিড় হয়। কিন্তু এসবের মধ্যে একটা সমস্যা আছে। স্যার মেয়েদের একটু বেশি করে পড়ান, বা পড়েন, মানে গায়ে পড়েন। সামান্য ছুতোনাতায় তাদের গায়ে হাত দেন। স্যারের হাত মাঝে মাঝে বিপদসীমাও ছুঁয়ে ফেলে।
এতে সব মেয়েরাই অস্বস্তিতে পড়ে, কিন্তু স্যারের এত নামডাক, এত খ্যাতি যে কেউ ব্যাপারটা নিয়ে মুখ খোলে না। টাপুর সবসময়ই একটু খোলামেলা জামা কাপড় পরে। মা রাগারাগি করলেও ও বিশেষ পাত্তা দেয় না। ছেলেরা লোভীর চোখে তাকাবে, তা তাকাক না, টাপুরের ভারী বয়েই গেছে। কমল স্যারের কাছে পড়তে আসার আগে টাপুর স্যারের এই ব্যাপারটা সম্বন্ধে শুনেছিল, কিন্তু ভেবেছিল বোগাস। বাবার চেয়ে বয়সে বড় একটা লোক এরকম হতে পারে, তাই ও আর আমল দেয়নি। কিন্তু ক্লাসে জয়েন করার 4 দিনের মাথায় কথাটা যে সত্যি সেটা বুঝতে পারল। সেদিন টাপুর একটা অনেকখানি পিঠ কাটা চুড়িদার পরে এসেছিল। স্যার পড়াতে পড়াতে টাপুরের পাশে এসে দাঁড়ালেন। টাপুর এমনিতেই খুন খারাপি দেখতে, তার উপর অমন ড্রেস। ব্যাস, স্যার ওর পিঠে হাত দিলেন, বলতে লাগলেন, কিরে, যা বললাম বুঝেছিস? বলতে বলতে পিঠে হাত বোলাতে লাগলেন। স্যারের আঙুলের মাথা থেকে যে লোভ ছড়ে ছড়ে পড়ছে সেটা ভালোভাবে বুঝলেও টাপুর কিছু বলতে পারছিল না, আবার সহ্যও করতে পারছিল না। জানোয়ার একটা, মনে মনে ভেবেছিল টাপুর। সেদিন থেকেই ব্যাটাকে ঝাড় দেবার একটা তাল ছিল, আর সেটাই সম্পূর্ণ করেছে গত 2 দিনে, একদম স্ট্র্যাটেজিক্যালি। গতদিন টাপুর টিউশনে এসেছিল শাড়ি পরে, আর পরেছিল ফুল হাতা ব্লাউজ। ক্লাসে বসেও ছিল শাড়ির আঁচল দিয়ে পিঠটা ঢেকে, শুধু মুখটুকু দেখা যাচ্ছিল ওর। ঠিক মনে হচ্ছিল যেন একটা কাপড়ের পুঁটুলি। সবাই জিজ্ঞাসা করেছিল ব্যাপার কি, কিন্তু ও কোনো উত্তর দেয়নি। সেদিন স্যার টাপুরের ধারে কাছেও মারাননি। আর আজকেই ছিল কাহিনীমে টুইস্ট। টাপুর পরে এসেছিল স্লিভলেস ডিপ কাট টপ আর টাইট জিন্স। আগুন আগুন বলে রাস্তায় কিছু ছেলে আসার পথে আওয়াজ দিচ্ছিল। একজন চিৎকার করে উঠেছিল, আরে আগুন আগুন, দমকল কো বুলাও, দমকল। যথারীতি স্যারও সব স্টুডেন্টকে ছেড়ে আজ টাপুরকেই বেশি করে বোঝাচ্ছিলেন। বোঝাতে বোঝাতে স্যার যখন ওর পিঠে হাত দিয়ে ফেলেছেন, ঠিক তখনই নিরীহ মুখে টাপুর বলল, স্যার একটা কথা জিজ্ঞেস করব? গতদিন তো আপনি আমার কাছে এসে এত করে বোঝাননি, আজ আমায় এত বোঝাচ্ছেন কেন? আজ আমায় দারুণ লাগছে, তাই না? স্যারের চোয়াল বোয়াল মাছের মতো খুলে গেল। সারা ক্লাস চুপ, শুধু টাপুর হাসছে। দিয়েছে একেবারে বুড়োর নুড়ো জেলে। টাপুর এইরকমই, ওর যা ইচ্ছে হয় ও তাই করে, ওর সঙ্গে চালাকি নয়। স্যার আর না পড়িয়ে ততক্ষণে বেরিয়ে গেছেন ক্লাস থেকে। শিমুল আবার বলল, একটু বাড়াবাড়ি করে ফেলেছিস আজকে, বুঝলি? টাপুর কাঁধ ছাকিয়ে বলল, কিচ্ছু বাড়াবাড়ি হয়নি, চরিত্রের স্ক্রু ঢিলে হয়ে গিয়েছিল, একটু টাইট দিয়ে দিয়েছি, ব্যাস। আর ছাড় তো, তুই এত টেনসড হচ্ছিস কেন? সপ্তাহে ভয় পেলে চলে? শিমুলটা এইরকমই, সব সময় কি হয় ভাব। একবার ক্লাস 9-এ পড়ার সময় ওর পিছনে একটা লোফার টাইপের ছেলে লেগেছিল। মানে ওই রাস্তায় শিমুলকে দেখলেই খুব উত্তপ্ত করত, পিছনে পিছনে সাইকেল নিয়ে যেত, এমনকি ওদের পাড়ার মোড়েও দাঁড়িয়ে থাকত। একটা সময় এলো যখন প্রায় 2 সপ্তাহ স্কুলেই গেল না ও। ওর বাবা মা কত বোঝালো, ওর দিদি রঙ্গনা কত সাহস দিল, কিন্তু কে শোনে কার কথা? শিমুল রাস্তায় বেরোলোই না। তখন খুব সাহায্য করেছিল রুদ্র। টাপুর রুদ্রকে বলেছিল ব্যাপারটা, কারণ রুদ্রকে বলা যায়। ছোট থেকেই রুদ্র টাপুরের দাদার মতো। টাপুর রুদ্রর স্কুলেই পড়ে, 1 ক্লাস নিচে। অবশ্য রুদ্র কমার্স আর টাপুর সায়েন্স। রুদ্রই বাঁচিয়েছিল সেবার। ছেলেটাকে ডেকে নিয়ে গিয়ে কি করেছিল কে জানে, কিন্তু ছেলেটা আর শিমুল মুখ হয়নি। রুদ্রকে জিজ্ঞাসা করাতে রুদ্র বলেছিল, শোন, জানবি সব জিনিসের ওষুধ আছে। আমার বয়স হয়তো কম, কিন্তু ওষুধগুলো আমি ভালোই জানি আর ঠিকঠাক অ্যাপ্লাইও করি।
রুদ্র এমনই, ভীষণ আপরাইট। কিভাবে কাজ হাসিল করতে হয় সেটা ও ভালোই জানে। এই জন্যই তো টাপুর এত পছন্দ করে রুদ্রকে। ও মাঝে মাঝে ভাবে, রুদ্র যদি ওর নিজের দাদা হতো। ও রুদ্রর জন্য সব করতে পারে। ওদের পাড়ার গলিতে শিমুল ঢুকে গেল, ওর নাকি পড়াশুনো করতে হবে। সত্যি বাবা, পারেও বটে মেয়েটা। কিন্তু টাপুর এখনই বাড়িতে যাবে না। ওর মোবাইলের কার্ড ফুরিয়ে গেছে, রিচার্জ করাতে হবে। পকেট মানি হিসাবে ওর বরাদ্দ মাসে ১৫০০ টাকা আর ৪৫০ টাকার মোবাইল কার্ড। টাপুর জানে, ইচ্ছে করলেই ওর বাবা ওকে ৫০০০ টাকা হাত খরচও দিতে পারেন। ওর বাবার লেদার এক্সপোর্টের বিজনেস, এছাড়া পেট্রোল পাম্পও আছে একটা। বাটানগরের লোকে বলে যে ওর বাবা নাকি টাকার কুমির। বাটানগরে ওদের বাড়িটাই তো ৪ তলা। বাড়ির মধ্যে কিচেন গার্ডেন থেকে শুরু করে সুইমিং পুল সব আছে। ওরা ইচ্ছে করলেই কলকাতাতে গিয়েও থাকতে পারে। কিন্তু বাবার সব ব্যবসায়ী যে এই অঞ্চলে, আর তাছাড়া টাপুরের মা কলকাতায় গিয়ে থাকতেই পারবে না। এত জায়গা, বাড়ির সামনে বাগান, এইসব কলকাতায় পাবে কোথায়? মোবাইলটা রিচার্জ করিয়ে দোকান থেকে বেরোতেই ছেলেটাকে দেখলো টাপুর। আজও মোটর বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, প্রায়ই দাঁড়িয়ে থাকে। টাপুর জানে অনেক ছেলেই ওকে দেখে, কিন্তু এরকম রুটিন মেনে কেউ ওকে ফলো করে না। ডিসকাস্টিং। হঠাৎ কেমন যেন রোখ চেপে গেল টাপুরের। আজ একটা বুড়ো রোমিওকে টাইট দিয়েছে, এবার এই ছোড়া রোমিওর পালা। টাপুর সোজা এগিয়ে গেল মোটর বাইকের দিকে। ছেলেটা বেশ লম্বা, মুখে একটা ওভার কনফিডেন্ট ভাব। টাপুর জানে যে এদের কিভাবে শায়েস্তা করতে হয়। ছেলেটার সামনে গিয়ে টাপুর গম্ভীরভাবে প্রশ্ন করলো, কি ব্যাপার বলো তো, তুমি সবসময় আমায় ফলো করো কেন? হ্যাঁ? কোনো আপনি টাপনি নয়, সোজা তুমি দিয়ে শুরু করলো, যাকে বলে একেবারে অ্যাটাকিং মোড। টাপুর দেখলো ছেলেটার চোখে মুখে কেমন যেন একটা ভ্যাবাচাকা ভাব। টাপুর বুঝলো ছেলেটা এই আকস্মিক আক্রমণে বেশ ঘাবড়ে গেছে। ও আরো চেঁচিয়ে প্রশ্ন করলো, কি হলো বলছো না কেন? সব সময় বাইক নিয়ে আমাকে ফলো করো কেন বলো তো? কি মতলবটা কি তোমার? জবাব দাও। না, মানে আমি আমি মানে তোমার তোমার পিঠটা ইয়ে। ছেলেটা ঠোঁট চাটছে। কি পিঠ? আমার পিঠটা কি? ইতর অসভ্য জানোয়ার ছেলে। টাপুর তারও স্বরে চেঁচাতে শুরু করলো, না না, মানে মানে পিঠটা পিঠটা মন্দিরা বেদির, না মানে আমার আমার পিসিমার কথা মনে পড়ছে। কি? আমার পিঠ দেখে তোমার পিসিমার কথা মনে পড়ছে না? পারভার্ট। ছেলেটা ভুলভাল বকছে দেখে টাপুর ওর গলার ভলিউম আরো ২ ঘর বাড়িয়ে দিল। প্রায় সন্ধে ৭টা বাজে। এই অঞ্চলটা লোকজনে ভর্তি হয়ে আছে। চিৎকার চেঁচামেচি শুনে অনেকেই বিনা পয়সার সার্কাস দেখতে একেবারে ভিড় জমিয়ে ফেলেছে। একজন জিজ্ঞাসা করলো, কি হয়েছে কি? এই ছোকরা কি তোমায় বিরক্ত করছে? টাপুর জানে সুন্দরী মেয়েদের সাহায্য করবার লোকের অভাব পৃথিবীতে নেই। লোকটার দেখা দেখি বেশ আরো কয়েকজন এগিয়ে গিয়ে ছেলেটার কলার ধরল। এই কি বে, সালা শুয়োরের বাচ্চা, মেয়েদের দেখলে খুব খচরামো করতে ইচ্ছে হয় না? ইপটিজিং, হ্যাঁ? ছেলেটা একবার বলল, আমি তো আমি তো কিছু করিনি, এখানে শুধু বসেছিলাম। আরে বাবা, ওই তো এসে আমাকে ধমক ধমক দিতে শুরু করলো। শুরু করলো? হ্যাঁ, শুরু করলো? এমনি এমনি শুরু করলো না? মামদোবাজি। লোকটা মারার জন্য হাত তুলল। টাপুর দেখলো কেলেঙ্কারি। এমনটা হোক তাও চাইনি। ছেলেটাকে একটু করকে দিলেই হতো, কিন্তু এই যে রীতিমতো ঝামেলা শুরু হয়ে গেল। এর মধ্যে পরিচিত কেউ দেখে বাবাকে লাগিয়ে দিলেই খুব সমস্যা হবে। তার বাবা ভালোর ভালো, কিন্তু টাপুর সম্বন্ধে কোনো খারাপ রিপোর্ট এলে দারুণ রেগে যায়। টাপুর পৃথিবীতে এই একটা লোককেই ভয় পায়।
আর টাপুর এবার সেই ভয়টাই পেল। কিন্তু ওর এখন আর কিছু করার নেই। পুরো ঘটনাটাই ওর হাতের বাইরে বেরিয়ে গেছে। সামান্য একটা ছেলেকে শিক্ষা দিতে গিয়ে পুরো কেসটাই একেবারে জন্ডিসে কনভার্ট করেছে। এখন যে কি করে এটা সামলাবে তা টাপুর ভেবে পেল না। আর ঠিক তখনই ভিড় ঠেলে এগিয়ে এলো একজন, একহারা চেহারা, গম্ভীর মুখ। এতদিন পরেও ওকে দেখেই টাপুরের পেটের মধ্যে প্রজাপতি ওড়াউড়ি শুরু করে দিল। মনে হলো কেউ যেন ওকে নিয়ে বড় ইলেকট্রিক নাগরদোলায় চড়িয়ে দিয়েছে। বুকের মধ্যে হৃৎপিণ্ডটাও গতি যেন বাড়িয়ে দিল হঠাৎ। টাপুর ওকে চেনে, খুব ভালো করে চেনে। ও পুরু। বাটানগরের সাধারণ লোকেরা অনেকেই পুরুকে চেনে। ভালো ফুটবলার হওয়ার সুফল এখনো কিছুটা পায় পুরু। টাপুর অবাক হয়ে দেখল মারমুখী ভিড়টা পুরুর সামনে কেমন যেন নেতিয়ে পড়ল। ছেলেটা যে পুরুর বন্ধু তা টাপুর বুঝল। অনায়াসেই বন্ধুকে বের করে নিয়ে গেল পুরু। ছেলেটার নাম শুনল কুশ। ছাড়া পেয়ে ফুল স্পিডে বাইক চালিয়ে কুশ বেরিয়ে গেল। আর থাকে, এদিকে ভিড়টাও আর নেই। বিশেষ কিছু হলো না দেখে পাবলিক যেন একটু হতাশ হয়েছে, বুঝলো টাপুর। দেখলো ঝামেলা মিটিয়ে পুরুও চলে যাচ্ছে। এ সুযোগ ছাড়া যায় না। ও দৌড়ে গেল। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। টাপুর পুরুর পাশে হাঁটতে হাঁটতে বলল, কিচ্ছু বলে নয়, তুমি বাড়ি যাও। কেন, আমার সঙ্গে হাঁটতে আপনার খারাপ লাগছে? হ্যাঁ, তুমি বাড়ি যাও। আপনি এমন করে বলছেন কেন? তুমি আমার সামনে থেকে সরে যাও টাপুর। পুরু এবার রূঢ় গলায় বলল, কিন্তু কেন, কবে কি হয়েছে সেটা এখনো মনে রেখে দিয়েছেন? টাপুরের গলাটা ওর নিজের কাছেই অদ্ভুত শোনালো। পুরু আর কোনো কথা না বলে পাশের রবীন্দ্র সুইমিং ক্লাবের অন্ধকার গলিতে ঢুকে গেল। টাপুর বুঝল বৃথা চেষ্টা। মনটাই খারাপ হয়ে গেল। না, এবার বাড়ি যাবে। কিচ্ছু আর ভালো লাগছে না। কেন যে সেদিন টাপুর অমন করেছিল, মাথায় যে কি ভূত চেপেছিল তখন, এখনো সেদিনের কথা মনে পড়লে লজ্জা পায় টাপুর। বেশি নয়, বছর দুয়েক আগের কথা। সদ্য ফুটবল ছেড়ে পুরু তখন টিউশন শুরু করেছে। সে সময় পুরু এসেছিল টাপুরকে পড়াতে, ইতিহাস আর বাংলা। টাপুর তখন ক্লাস 9-এ পড়ে। পড়াতে এসে পুরু খুব কম কথা বলতো। যেটুকু পড়াতে গেলে দরকার তার বাইরে বিশেষ কথাই বলতো না। এক কাপ চাও খেত না ওদের বাড়িতে। টাপুর দেখতো একদম চুপচাপ একটা মানুষ। খুব অবাক লাগতো ওর। টেবিল ল্যাম্পের আলোয় বসে থাকা অল্প বয়সী কিন্তু গম্ভীর মানুষটার দিকে একটা কারণহীন টান অনুভব করত টাপুর। কোনো দিন নিজের বয়সী ছেলেদের খুব একটা ভালো লাগতো না টাপুরের। ও ভাবতো ওর পছন্দের মানুষটা হবে খুব গম্ভীর, ম্যাচিওর। দুটো কথাতেই সে 2000 মানে বুঝিয়ে দিতে পারবে। টাপুরের মনে হয়েছিল পুরু হয়তো সেই রকমই। তখন সব সময় পুরুর কথা মনে পড়ত ওর। পুরু একদিন কামাই করলে পুরো পৃথিবীটাকেই তছনছ করে দিতে ইচ্ছে হতো ওর। মাস পাঁচেকের মাথায় খুব সাহস করে একটা প্রেমপত্র লিখেছিল টাপুর। তারপর ইতিহাস বইয়ের ভাঁজে রেখেছিল সেটা। বইটা পরদিন পুরুর নিয়ে যাওয়ার কথা। সে টাপুরের একটা টেস্ট নেবে, তারই প্রশ্ন বানাবে সেখান থেকে। সপ্তাহে 2 দিন টাপুরকে পড়াতো পুরু। চিঠিটা দেবার পরের দিনে পড়ার দিকে তাকিয়ে বসেছিল টাপুর। একই সঙ্গে ভালো লাগা আর ভয় কাজ করছিল। খেতে বসে খিদে নেই, রাত্রে ঘুম আসতে চাইছিল না কিছুতেই। কারোর সঙ্গে কথা বলতেও ইচ্ছে করতো না। সারা দিন মন খারাপ হয়ে থাকতো ওর। সবার সঙ্গে অকারণে ঝগড়া হতো। আর সাইকেলের শব্দ শুনলেই ভাবতো পুরু এসেছে। তারপর সত্যিই পুরু এলো। সন্ধ্যের দিকে সাইকেলের মৃদু ঘণ্টা শুনেই বুঝল টাপুর। পড়ার ঘরে যেতেই যেন পাই সরছিল না ওর। কিন্তু ঘরে গিয়ে দেখলো সেই গম্ভীর চুপচাপ একটা মানুষ।
সেদিন কি যে পরীক্ষা দিয়েছিল টাপুর তা ভগবানই জানে। অশোক হয়ে গেল সমুদ্রগুপ্তের ছেলে, রানা প্রতাপকে নিয়ে গেল ঔরঙ্গজেবের সময়, আর হর্ষবর্ধন হয়ে গেল বাংলার প্রথম সুলতান। কিন্তু টাপুর দেখল পুরো চুপচাপ, যেন কিছুই হয়নি। একসময় পরীক্ষা শেষ হলো, পুরো উঠে দাঁড়ালো। চলে যাবার ঠিক আগে পুরো নরম কিন্তু গম্ভীর গলায় বলল, টাপুর, এই চিঠিটা ফিরিয়ে নাও, আর এরকম আর কখনো করো না, কেমন? তোমার সামনের বছর মাধ্যমিক, পড়ায় মন দাও। ব্যাস, আর কিচ্ছু নয়। চিঠিটা ভাঁজ করে টেবিলে রেখে দিয়ে চলে গিয়েছিল ও। চোখ ফেটে জল এসে গিয়েছিল টাপুরের। এত অপমান! নিজেকে কি ভাবে ও, সাধু পুরুষ? টাপুরের ভালোবাসার কি কোনো দাম নেই? দাঁড়াও, দেখাচ্ছি মজা। দুদিন পরে টাপুরের বাড়ির কাজের লোক ডেকে নিয়ে গেল পুরুকে। টাপুরের মা আগুনের মতো মুখ করে বসেছিল। বাবা সে সময় বাইরে গিয়েছিল কাজে। টাপুর মাকে বলেছিল পুরু ওকে নোংরা চিঠি লিখেছে, অনেক কু ইঙ্গিত ভরা এক চিঠি। পুরুর হতভম্ব মুখ দেখে সেদিন খুব আনন্দ হয়েছিল টাপুরের, ভেবেছিল বেশ হয়েছে। টাপুরের মা ছোট লোক, ইতর, জানোয়ার যা খুশি বলে সেদিন অপমান করেছিল পুরুকে। পাল্টা একটা কথারও জবাব দেয়নি পুরু, মুখ নিচু করে উঠে গিয়েছিল শুধু। সেদিন সারা রাত ঘুম আসেনি টাপুরের। বারবার মনে পড়ছিল শান্ত আর গম্ভীর একটা মুখ। জালনা দিয়ে ঠিকরে আসা জ্যোৎস্না ছড়ানো বিছানায় শুয়ে কখনো আনন্দে আবার কখনো দুঃখে খুব কেঁদেছিল সেদিনও। এ কি জয় না পরাজয় ঠিক বুঝতে পারছিল না টাপুর। কারণ টাপুর জানতো পুরু আর কোনো দিন ওদের বাড়িতে আসবে না। বাবা ফিরে আসার পর মা বলেছিল বাবাকে সবটা। বাবা এসে টাপুরের কাছে চিঠিটা দেখতে চাইল। হাতের লেখা মিলিয়ে দেখলো টাপুরের লেখার সঙ্গে। টাপুর হাতের লেখা পাল্টেই চিঠিটা লিখেছিল, কিন্তু চিঠিটা যে নকল সেটা ধরতে বাবার বেশি সময় লাগলো না। টাপুরকে দু চারটে প্রশ্ন করে বুঝেও নিল ব্যাপারটা। বরাবরের মতো টাপুর বাবার সামনে মিথ্যে বলতে পারল না। বাবার চোখ দুটোর দিকে তাকালে কেমন যেন অবশ হয়ে যায় টাপুর। সব শুনে বাবা ভীষণ রেগে গিয়েছিল। জীবনে প্রথমবার টাপুর চর খেয়েছিল সেদিন। বাবা বহুদিন কথাও বলেননি টাপুরের সঙ্গে। পরে বাবা নিজে পুরুর কাছে গিয়ে টাপুরের হয়ে ক্ষমা চেয়ে এসেছিল। টাপুরও পুরুর সঙ্গে কথা বলতে চেষ্টা করেছিল, কিন্তু পুরু কথাই বলেনি। টাপুর নিজের সব দোষ স্বীকার করে নিয়েছিল, কিন্তু তবু পুরু একটুও নরম হয়নি। পাথরের মতো মুখ করে ফিরিয়ে দিয়েছিল টাপুরকে। আজকেও ঠিক তাই হলো। পুরু কি আর কোনোদিনও ভুলতে পারবে না ব্যাপারটা? টাপুর ওদের পাড়ায় ঢুকলো, দেখলো লোডশেডিং। বাটানগরে এই এক ঝামেলা। তবে ওর অবশ্য কোনো চিন্তা নেই, ওদের জেনসেট আছে। অন্ধকারের মধ্যে ওদের বাড়িটাকে আলো ঝলমলে জাহাজের মতো লাগলো টাপুরের। বাড়ির দিকে দু পা এগোতেই পেছন থেকে একটা গলা পেল টাপুর। এই যে রেনড্রপ, তোমার গানের খাতাটা ফেলে এসেছিলে, নিয়ে এসেছি। উফ, আবার! পেছনে না ঘুরে টাপুর বুঝলো গলাটা কার। কবিরাজও এসেছে। ব্যানার্জি, দেবপ্রস্থ ব্যানার্জি। ধূত, আজকেও হলো না। আসলে কোনো দিনই হয় না। তবু ডুডু চেষ্টা করে মাঝে মধ্যে। একা ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে ধৈর্য ধরে বলে, ব্যানার্জি, দেবপ্রস্থ ব্যানার্জি। সেই কবে থেকে চেষ্টা করে যাচ্ছে নিজের নামটা এইভাবে বলার। মানে সিনেমায় যেভাবে শন কোনারি থেকে পিয়ার্স ব্রসনন বলেন, বন্ড, জেমস বন্ড। কিন্তু ডুডুর ভালো নামটাই এমন যে এভাবে বলতে গেলে পুরো ব্যাপারটাই একেবারে মশাকে বারমুডা পরাবার মতো হয়ে যায়। ওর ঠাকুরদাদার রাখা নাম এই দেবপ্রস্থ, আর যাতে সেটা দেবু না হয়ে যায় সেটার জন্যই ডুডু ডাকনামটা ব্যাপকভাবে প্রচার করা হয়েছে।
ঠাকুরদাদার মোটেই ইচ্ছে নয় দেবপ্রস্থ নামটার অপভ্রংশ হোক। অপভ্রংশ তো না হয় আটকানো গেল, কিন্তু এই দেবপ্রস্থ নামটা নিয়েও রিসেন্টলি কম কথা শুনতে হয় না ওকে। কথা শোনা মানে অবশ্য একজনেরই, সায়িকার। কয়েক মাস আগে মেঘাদিদের বাড়িতে ডুডুর প্রথম আলাপ হয়েছিল সায়িকার সঙ্গে। আলাপের দিনই সায়িকা ডুডুর ভালো নাম শুনে বলেছিল, দেবপ্রস্থ, দেবর দৈর্ঘ্য নয় তো? অবশ্য দৈর্ঘ্যপ্রস্থ হলেও খারাপ হতো না। প্রথম দিনের আলাপে ডুডু বুঝেছিল খুব বিচ্ছু মেয়ে, তাই নিজের ডাক নামটা আর বলেনি, বা বলা ভালো বলার রিস্ক নেয়নি। কিন্তু তাতে অবশ্য ডাক নামটা বেশি দিন চাপা থাকেনি, ওই মেঘাদির কীর্তি। মেঘাদি ডুডুদের পাশের বাড়িতেই থাকে। মেঘাদি খুব ভালো নাচ করে, খুব ভালো মানে এমন ভালো যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এখন মেঘাদি বছরে 2 বার বিদেশে যায় প্রোগ্রাম করতে। সঙ্গে যায় মেঘাদির নাচের স্কুলের বাছাই করা সব ছাত্রীরা। ফলে মেঘাদির নাচের স্কুলে ভর্তি হওয়ার জন্য খুব রাশ হয়। মাস কয়েক হলো সায়িকা এসেছে মেঘাদির কাছে নাচ শিখতে। সায়িকা ক্লাস 10-এ পড়ে, কলকাতার নামকরা এক স্কুলে। ডুডু প্রায় রোজই মেঘাদির বাড়িতে যায়। মেঘাদির মা ডুডুকে ছেলেবেলা থেকে নিজের হাতে মানুষ করেছে, আর ভালোবাসে একেবারে নিজের ছেলের মতো। সেখানে সায়িকার সঙ্গে ডুডুর আলাপ হয়েছে। মেঘাদিকে ডুডু প্রথম থেকে পাখি পড়ার মতো করে বুঝিয়েছিল, মেঘাদি যেন সায়িকার সামনে ওকে ডুডু বলে না ডাকে। কিন্তু মেঘাদির কি আর অত মনে থাকে? 2-3 দিন সামনে সুমলে থাকার পর একদিন ভুল করে মেঘাদি বলেই ফেলল, এই ডুডু, আমায় বিক্রম ঘোষের রিদিম স্ক্রিপ্টটা একটু দিয়ে যাবি তো। ব্যাস, আর যায় কোথায়? লোপ্পা বল পেলে কেউ কি আর ছাড়ে? তাও আবার যদি সে সায়িকা হয়। নাচ শেষ করে সায়িকা তখন ঘরের আরেক কোণায় দাঁড়িয়ে কি সব বই নাড়াচাড়া করছিল। ডুডু নামটা শুনেই এদিকে মুখ ঘুরিয়ে বলল, হ্যাঁ, কি নামে ডাকলে মেঘাদি? ভূতু? এ বাবা, এ তো একেবারে জন্তু জানোয়ারের নাম গো। এ কি বিষাক্ত মেয়ে রে বাবা, মুখের কোনো রাগ ঢাক নেই। ডুডু যথেষ্ট গম্ভীর ভাবে বলল, তুমি কানে কম শোনো নাকি? নামটা হলো ডুডু। সায়িকা হাসল। উফ, মেয়েটা কেন যে হাসে! দাঁতগুলো যেন চন্দ্রানী পালস থেকে অর্ডার দিয়ে বানানো, তার উপর থুতনিতে আলতো একটা ডিপ্রেশন। এরকম থুতনির মেয়ে দেখলে ডুডু নিজেই একটু ডিপ্রেসড হয়ে পড়ে। আর এ মেয়ে তো পুরো ফুল আর কাটে হৃদয় ফাটে টাইপ। তো সেরকম ডিপ্রেশন ছড়ানো হাসি ছড়িয়ে সায়িকা বলল, না না, কানে আমি ঠিকই শুনি। আসলে জন্তুদের নাম শুনে তেমন অভ্যেস নেই তো। যাক, তাও ভালো যে নামটা প্রেজেন্ট টেন্স, ডিড হলেই তো একেবারে পাস্ট টেন্স হয়ে যেত। ডুডু দাঁত কিরমির করে রাগটা হজম করে নিয়েছিল। তারপর থেকে দেখা হলেই সায়িকা ওকে হ্যাটা করে। ওর যে কি পার্সোনাল এজেন্ডা আছে ডুডুর বিরুদ্ধে তা কে জানে। ডুডুকে আজও ডেকে পাঠিয়েছে মেঘাদি, কিন্তু যাবে কি না ভাবছে, কারণ আজকে সকাল থেকেই আবার সেই গন্ধটা পাচ্ছে ডুডু। বিরিয়ানির খুব কাছাকাছি একটা গন্ধ, কিন্তু ঠিক বিরিয়ানি নয়। কোত্থেকে যে গন্ধটা পায় ও তা ভগবানই জানেন। কিন্তু যেদিনই পায় সেদিনই একটা না একটা ঝামেলা হয়। আজও পাচ্ছে। ডুডু একটু দমে গেল। জেমস বন্ড হওয়ার ইচ্ছেটাও তার আর নেই। ডিসেম্বরে টেস্ট পরীক্ষা, তবু এখনো ক্লাস হচ্ছে। আজ রবিবার বলে স্কুল ছুটি। ডুডু জানে মেঘাদি কেন ওকে ডেকে পাঠিয়েছে। আজ ছাত্রীদের নিয়ে নিজের বাড়ির ছাদে পিকনিক করছে মেঘাদি। বাইরের লোক হিসাবে ডুডুই একমাত্র নিমন্ত্রিত। কিন্তু ডুডু জানে সায়িকা আসবে, আর ও যায়। কিন্তু এখন দেখছে মেঘাদি ছাড়বে না। বেলা প্রায় 11টা বাজে, তবু ডুডু এখনো যায়নি দেখেই ওকে ডেকে পাঠিয়েছে মেঘাদি। কিন্তু মনটা কেমন খচখচ করছে। গন্ধটা আজ আবার কি যে ঝামেলা পাকাবে তা কে জানে। ডুডু এসবে খুব বিশ্বাস করে। ডুডু নিজে জানে যে এসব সংস্কার
তবে সেটা কু না সু সেটা অবশ্য জানে না। ওর ঠাকুরদা পুরনো দিনের মানুষ, পুজো না করে জলগ্রহণ করেন না। ডুডুও ওর সঙ্গে থেকে থেকে এসবে ভীষণ বিশ্বাসী। ঠাকুর দেবতা তো আছেই, এছাড়া পূর্ণিমা, অমাবস্যা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এসবও খুব মানে ও। বাড়ি থেকে বেরোবার সময় ভরা কলসি দেখা ভালো, ডান পা আগে ফেলে রাস্তায় বেরোতে হয়, খাটের সোজাসুজি আয়না রাখতে নেই, এক শালিক খারাপ, দুই শালিক ভালো, এসবও ডুডু মনে প্রাণে বিশ্বাস করে। সবাই ওকে খেপায়, বলে বাস্তু বিশারদ, বলে প্রাইভেট চ্যানেলে কমণ্ডলু নিয়ে বসে পড়তে। কিন্তু ডুডু ওসবে পাত্তাই দেয় না, কারণ ও জানে এসব অক্ষরে অক্ষরে ফলে যায়। তবে সবচেয়ে অদ্ভুত এই ঠিক বিরিয়ানির নয় গন্ধটা। এই গন্ধটা ও যতবার পেয়েছে ততবারই কোনো না কোনো ঝামেলা হয়েছে। প্রথমবার যেদিন পেয়েছিল, ডুডুর পোষা কাকাতুয়াটা সেদিন মারা যায়। দ্বিতীয়বারে ওর সাইকেলটা চুরি হয়ে গিয়েছিল। আর শেষবার গন্ধটা পেয়েছিল রবিন মেমোরিয়ালের সঙ্গে ম্যাচের দিন সকালে। ও তখনই ভেবেছিল যে কোনো না কোনো ঝামেলা হবে, কিন্তু ম্যাচটা যে হেরে যাবে সেটা অবশ্য ভাবতে পারেনি। দিয়েগোটা সেদিন এমন ঝোলালো যে ওরা হেরেই গেল। অবশ্য হারতই হয়তো, শনিবারের বারবেলায় খেলাটা পড়েছিল যে, তার উপর আবার ছিল অমাবস্যা। কেউ বিশ্বাস করে না বটে, কিন্তু হলো তো। মেঘাদিদের বাড়ির ছাদটা খুব সুন্দর, চওড়া পাঁচিল দেওয়া, শ্বেতপাথর বসানো। তারই এক কোনায় আজ রান্নার আয়োজন করা হয়েছে। ডুডু ঢুকেই রান্নার গন্ধ পেল, চাটনি হচ্ছে। যাক, সেই বিটকেল গন্ধটা আর নেই। মেঘাদি ডুডুকে দেখেই দৌড়ে এলো। কিরে, সকাল থেকে কোথায় ছিলি বলতো? এদিকে তোকে আমি খুঁজছি। শোন, একটা জরুরি কাজ আছে, করে দিতে হবে কিন্তু, পারবি? কাজ করে দিতে হবে? ও, কাজ করিয়ে দিয়ে তবেই বুঝি তুমি খেতে দেবে? ডুডু মুখে একটা দুঃখ দুঃখ ভাব এনে বলল। মারবো এক থাপ্পড়, বাঁদর কোথাকার। যা বলছি শোন, সাইকা আসেনি বুঝলি, তুই ওকে গিয়ে একটু নিয়ে আয় তো। আমি? সাইকাকে? খেয়ে পেয়েছ তুমি? রাজ্যে আর লোক নেই নাকি? আর তাছাড়া ও কি এমন ভিআইপি শুনি যে ওকে গিয়ে নিয়ে আসতে হবে? নিজে আসতে পারে না? আরে আর বলিস না, ওর বাবা সকালে কোন এক আত্মীয়র বাড়িতে গেছেন। আর ওর মা একটা জিনিস, বুঝলি তো, মেয়েকে কিছুতেই একা ছাড়বে না। ভাবতে পারিস, একটা ক্লাস 10-এর মেয়ে থাকে 15 মিনিট দূরে, তাকে পর্যন্ত একা ছাড়বে না। সায়কা তো ফোনে প্রায় কেঁদেই ফেলেছে। তারপর আমি ওর মাকে অনেক বুঝিয়ে টুঝিয়ে রাজি করিয়েছি। বলেছি যে আমার এক ভাইকে পাঠাচ্ছি, ও সায়কাকে গিয়ে নিয়ে আসবে, আবার পৌঁছেও দেবে। যা তুই লক্ষ্মীটি, একবার সায়কাকে নিয়ে আয়। ডুডু বুঝলো ঠিক বিরিয়ানি নয় গন্ধটার তাৎপর্য। মেঘাদিকে না করতে পারবে না ও। নাও, এবার নিজের বাঁশ জঙ্গল থেকে নিজেই কেটে আনো, সারা দিন ধরে হ্যাঁটা হও। অনিচ্ছা সত্ত্বেও ডুডু জিজ্ঞাসা করলো, ওর বাড়িটা কোথায়? সাহেব কলোনিতে, F4 বাংলো। ওর বাবার নাম আলিপ কুমার জানা। গেটে গিয়ে জিজ্ঞেস করবি, দেখিয়ে দেবে। ও বাবা, সাহেব কলোনিতে থাকে নাকি? সে তো একেবারে ঘ্যামা জায়গা। বাটা নগরীর টপ বসেরা সেখানে থাকে। পাঁচিল দিয়ে ঘেরা গোটা কতক বাংলো, একেবারে আলাদা করা সেখানে। ওই কম্পাউন্ডের ভেতরে বাটার অফিসার্স ক্লাব, টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট সব আছে। সবাইকে ওই কম্পাউন্ডে ঢুকতেও দেয় না। মেঘাদি, আমাকে কি ওখানে ঢুকতে দেবে? ডুডু ওর সংশয় জানালো। আরে ধুর বোকা, সায়কার মা তো গেটে বলে রাখবে, তুই ফালতু চিন্তা কেন করছিস বলতো? নে, চট করে ওকে গিয়ে নিয়ে আয়। ডুডু বুঝলো না করে কোনো লাভ নেই। ও বেরিয়ে পড়ল। আকাশটা যেন নীল টাইলস বসানো এক সুইমিং পুল, যেন এক্ষুনি এক ফোঁটা জল এসে গায়ে পড়বে। এর মধ্যে ঠান্ডা হাওয়াও দিচ্ছে বেশ। শীত প্রায় চলে এলো। এ সময় বাটানগর ভীষণ সুন্দর হয়ে ওঠে। চারিদিকে গাছপালার রং বদলাতে শুরু করে। সবুজ থেকে ধীরে ধীরে পাতারা
লাল হলুদ হয়ে ওঠে, আর সারা দিন অল্প অল্প করে পাতারা ঝরে পড়ে নিচে। রাস্তার দুপাশে ধীরে ধীরে জমে ওঠে পাতার স্তূপ। বিদেশ হলে একে বলতো ফল, কিন্তু এখানে বলা হয় হেমন্ত। এই নামটাও দারুণ। এসবের মধ্যে সকালে সাইকেল চালিয়ে টমাস বাটা এভিনিউয়ের দিকে যেতে বেশ ভালোই লাগছিল ডুডুর। সাহেবদের তৈরি করা টাউনশিপ তো, সবকিছু এত মাপ মতো আর সুন্দর যে ভাবা যায় না। বড় বড় সবুজ মাঠের মধ্যে লাল সাদা সব কোয়ার্টার্স, রাস্তার দুপাশে গাছ, কালো মাখনের মতো রাস্তা, নিখুঁত। সাহেব কলোনি সেই গঙ্গার ধারে। ওর কম্পাউন্ডের ভেতরে অনেক আগে একবার ঢুকেছিল ডুডু, তারপর বহু দিন আর যায়নি। সবই ঠিক আছে, শুধু মনের মধ্যে খচখচ করছে সায়েকার কথা। দেখা হলেই তো আবার যা তা বলতে শুরু করবে। এত সুন্দর একটা সকালে ওসব বাঁকা বাঁকা কথা শুনতে একটুও ভালো লাগবে না। ডুডু, এই ডুডু, এসব ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল ডুডু। হঠাৎ ওর নাম ধরে কেউ ডাকাতে একটু থতমত খেয়ে ও সাইকেল থামালো। আবার কে ডাকছে? সাইকেল থেকে নেমে একটু ঘুরে দাঁড়ালো ও। দেখলো একটা লেডিস সাইকেল নিয়ে রাস্তার অন্যদিকে দাঁড়িয়ে আছে পরী। রূপকথার নয়, মল্লিক বাজারের। মল্লিক বাজার বাটানগরের সবচেয়ে বড় বাজার। তার কাছেই ১৩ হাত কালীর মন্দির। তার পাশের বাড়িটাই সুরজিৎ দাদের। সুরজিৎ তার বোনই হলো পরী। পরী ডুডুর একদম ছোটবেলার বন্ধু। একসঙ্গে বাটানগর নার্সারি স্কুলে ওরা পড়তো। নঙ্গি স্কুলে ডুডু ভর্তি হয়েছে ক্লাস 5-এ। কিন্তু পরী তো এখন এখানে থাকে না। ও তো দাদু দিদিমার সঙ্গে দুর্গাপুরে থাকে। সেখান থেকেই হায়ার সেকেন্ডারি দেবে। ও হঠাৎ এখানে? কিরে পরী, তুই কবে এলি? পরী ওর সামনে এসে বলল, এই তো গতকাল। সামনে ডিসেম্বরে টেস্ট পরীক্ষা তো, তাই এখন আমাদের স্টাডি লিভ চলছে। তা তোদের এখনো ছুটি হয়নি? ছুটি? মনে মনে ভাবলো ডুডু, সেসব আবার কি জিনিস। স্যারেরা পারলে টেস্টের আগের দিন পর্যন্ত ক্লাস নেন। ওরা ছুটির কথা বললেই বলেন এখন যা পড়ানো হচ্ছে সেগুলোই নাকি আসল। ডুডু ভাবে, তাহলে সারা বছর কি নকল পড়াশোনা করলো নাকি ওরা? জ্যাকসন তো সেদিন বাংলার স্যার সুনির্মল বাবুকে জিজ্ঞাসাই করলো, স্যার বলছিলাম সবার তো ছুটি হয়ে গেছে, তা আমাদের হবে না? স্যার হেসে বললেন, তুমি ছুটি নিয়ে কি করবে? হ্যাঁ, পড়াশুনো তো কিছুই করো না। জ্যাকসন তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, না স্যার, আমি আমি প্রচন্ড পড়াশোনা করছি। স্যার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, তুমি পড়াশুনো করছো? হাই সুগার ইউ বোন টু বোন, বুঝেছো? তুমি কি আর পড়াশুনো করার ছেলে? কথাটা মনে পড়াতে নিজের মনেই হেসে ফেলল ডুডু। কিরে, পাগল নাকি তুই? একা একা হাসছিস কেন? স্কুল ছুটি হয়নি এখনো? ডুডু অপ্রস্তুত মুখে বলল, হয়ে যাবে, যে কোনো দিন হয়ে যাবে। তা বল, তোর খবর কি বল? আর এদিকে কোথায় যাচ্ছিস? আরে আমি তো তোর বাড়িতেই যাচ্ছিলাম, ভাগ্যিস তোর সঙ্গে দেখা হয়ে গেল। ডুডু অবাক হয়ে প্রশ্ন করলো, কেন? পরী বলল, বলছি, আগে তুই বল কোথায় যাচ্ছিস। ডুডু সংক্ষেপে বলল পুরোটা। পরী বলল, তবে তো তোর দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চল, আমি বরং তোর সঙ্গেই যাই, যেতে যেতে বলছি, কেমন? বাটা কোম্পানির গেট থেকে সাহেব কলোনি একটুখানি পথ। পরী কিছু বলার আগেই ওরা পৌঁছে গেল। ডুডু ভাবল, পরীর আবার কি দরকার? বন্ধু মহলে একটা কথা সবাই জানে, যে বেগার কাজের জন্য পৃথিবী বিখ্যাত হলো ডুডু। কারো কোনো কাজ করে দিতে হবে, যাও, চলে যাও ডুডুর কাছে। ডুডু কি করবে? ওর সমস্যা হলো ও কাউকে না বলতে পারে না। নিজের হাজার অসুবিধা হলেও ডুডু কাজটা ঠিক করে দেয়। এখানেও সেই ঠাকুরদাদার প্রভাব। ঠাকুরদা বলেন, সাধ্যমতো মানুষের সেবা করতে হয়, তাহলে ঈশ্বর আশীর্বাদ করেন।
ভগবান হলো ঠাকুরদাদার নুন, সব কথাতেই তিনি এক চিমটে দু চিমটে করে মিশিয়ে দেন। সত্যি সায়কার মা সাহেব কলোনির গেটে বলে রেখেছিল, ডুডুদের কলোনির ভেতরে ঢুকতে তাই কোনো অসুবিধাই হলো না। সায়কা সাইকেল নিয়ে রেডি হয়েই ছিল। প্রথমে ও ঝোপঝাড়ের আড়ালে পরীকে দেখতে পায়নি। সামনে ডুডুকে দেখেই বলল, তুমি এতটা ইরেসপন্সিবল তা তো জানতাম না। আমি কখন থেকে ওয়েট করছি জানো? আমি তো ভাবলাম দেবপ্রস্থ একেবারে ইন্দ্রপ্রস্থের পথে রওনা দিয়েছে। এই রে, আবার শুরু হয়ে গেছে। প্রথম বলেই গুগলি। ডুডু বোকা হাসি হেসে বলটা কোনো মতে ব্লক করার চেষ্টা করলো। ওই হাসি দেখে আরো কিছু বলার জন্য মুখ খুলেছিল সায়কা, কিন্তু ডুডুর পিছনে পরীকে দেখে চুপ করে গেল ও। সায়কার মা বলল, শোনো ডুডু, ডুডুই নাম তো তোমার, তুমি কিন্তু সায়কাকে 5:30টার মধ্যেই দিয়ে যাবে, কেমন? আর শোনো, দেরি না হয় যেন। আর সায়কা, মেঘার ওখানে পৌঁছে আমাকে একটা ফোন করে দেবে, কেমন? ডুডু ভাবলো, এত সতর্কতা কেন রে বাবা, মেয়ে কি প্রিয়াঙ্কা গান্ধী নাকি? আর সায়কা তো যা এক পিস যন্তর, ওকে কেউ নেবে না। কারণ যে নেবে তারও তো নিজের প্রাণের ভয় আছে। নিজের হাড়ে স্বরচিত দুব্য গজাতে কে আর চায়? পথে সায়কা একটাও কথা বলল না আজ। সেই সুযোগে ডুডু পরীর দরকারটা শুনল। ডুডুকে সন্ধেবেলা পরীর সঙ্গে যেতে হবে বাটানগর থেকে একটু দূরে সারেঙ্গাবাদ বলে একটা জায়গায়। সেখানে পরীদের কোন এক আত্মীয়ের বাড়ি। ওখানে তাদের কি সব যেন দরকার আছে। দরকারটা যে কি তা আর ডুডু জিজ্ঞাসা করলো না, কারণ তা হলেই পরী আবার হেজাতে থাকবে। সারেঙ্গাবাদটা পরী একদম চেনে না, তাই আজ সন্ধেবেলা ডুডু গাইডি ওর একমাত্র ভরসা। মেঘাদিদের বাড়িতে পৌঁছে সায়কা দ্রুত উপরে উঠে গেল। পরী বলল যে ও 5:15 নাগাদ মেঘাদিদের বাড়িতে চলে আসবে। দুজনে সায়কাকে ওর বাড়ি পৌঁছে দিয়ে তারপর সারেঙ্গাবাদ চলে যাবে। ডুডু দেখলো প্ল্যানটা বেশ ভালোই, কারণ ফেরার পথে পরী থাকলে হয়তো সায়কা ওকে কাবু করতে পারবে না। ডুডু রাজি হয়ে গেল। মেঘাদিদের বাড়ির 3 তলায় ছাদ। ডুডু ছাদে উঠে দেখলো রান্না প্লাস আড্ডা বেশ জমে উঠেছে। ডুডুর খুব আউট অফ প্লেস বলে মনে হলো নিজেকে। এতগুলো মেয়ের মধ্যে ও একা একা বসে কি করবে? কিন্তু চলে যেতেও পারবে না, তাহলে মেঘাদি একেবারে ক্যাক করে ধরবে। তবে কি ঢপ মেরে একটু ঘুরে আসার চেষ্টা করবে? এই সব ভাবতে ভাবতেই মেঘাদি ডুডুকে ডাকলো, এই ডুডু, এই গরম মশলাগুলো হামানদিস্তা একটু গুঁড়ো করে দে তো। ডুডু ভাবলো, যাক, কিছু একটা কাজ তবু পাওয়া গেল। ডুডু ভারী হামানদিস্তা নিয়ে খুটুং খাটুং শুরু করলো। যদিও কাজটা খুব প্লেজেন্ট নয়, তবু হালকা মশলার গন্ধে বেশ ভালোই লাগছিল ডুডুর। ও এক মনে লবঙ্গ, এলাচ, দারচিনি গুঁড়ো করছিল। হঠাৎ দেখলো টাপুর ওর পাশে এসে বসলো। টাপুর নাচ শেখে মেঘাদির কাছে। ও পাশে বসতেই ডুডু একেবারে কাঁটা হয়ে গেল। ওরে বাবা, এ মেয়ে যে একেবারে ট্রান্সফরমার। এই মেয়ে গোটা বাটানগরে নানান কারণে বিখ্যাত। ডুডু বেশ কয়েকটা কারণ নিজেই জানে। ওর আবার কি দরকার? মশলার গন্ধের সঙ্গে টাপুরের শরীর থেকে ভেসে আসা পারফিউমের গন্ধ টের পাচ্ছিল ডুডু। সুরেলা গলায় টাপুর জিজ্ঞাসা করলো, আচ্ছা ডুডুদা, গত ম্যাচটা যে তোমরা হারলে তা সেটাই কি সাবোটাজ ছিল? মানে? কথাটা ঠিক বুঝতে পারলো না ডুডু। মানে শুনেছি তোমাদের দিয়েগো নাকি ইচ্ছে করেই তোমাদের হারিয়ে দিয়েছে। না না, তা আবার হয় নাকি? দিয়েগো সেদিন ভালো খেলতে পারেনি এটা ঠিকই, তার মানে এই নয় যে ও ইচ্ছে করে হারিয়ে দিয়েছে। কে রটাচ্ছে রে এসব? রটাচ্ছে না গো, কথাটা আমাদের স্কুলেই শুনলাম। বোগাস, বুঝলি, বোগাস, একদম ফালতু কথা। টাপুর ডুডুর উত্তরে চুপ করে রইল। একটু পরেই আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা কবির ছেলেটা কেমন বলতো? কবির? কেন বলতো?
ডুডু কেসটা জানে, ও সাবধান হয়ে গেল। তুমি বলো না, কেমন ছেলে? ভালোই তো, পড়াশোনাতেও ভালো, খেলাধুলোতেও ভালো, আমাদের স্কুল টিমের ওই তো গোলকিপার। সে আমি জানি। আচ্ছা, ও কি মুসলিম? হ্যাঁ। আচ্ছা শোন, তুই হঠাৎ এত প্রশ্ন করছিস কেন রে? ডুডু ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো। বলা যায় না, মেয়ে তো আর সুবিধের নয়। না, এমনি। নাও তুমি মশলা গুঁড়ো করো, আমি যাই। পাশের ঠোঙার থেকে দুটো এলাচ আর লবঙ্গ তুলে মুখে পুরে টাপুর আবার মেয়েদের আড্ডায় ফিরে গেল। খাওয়া দাওয়া শেষ হতে বেলা 4টে বেজে গেল। ডুডু বেশি খেতে পারে না, তবু সাধ্যমতো খেল। রান্নাটা বেশ ভালোই হয়েছিল, তবে বাঁশকাঠির চালের ভাত তো বেশ গলে গিয়েছিল। মেঘাদি রান্না কেমন হয়েছে জিজ্ঞাসা করাতে ডুডু বলেছে, মেঘাদি, এটা একটা ভন্ড টাইপ হয়েছে, মানে ভাতের মন্ড আর কি। তবে একটা ব্যাপারে ডুডু খুব আশ্চর্য হয়ে যাচ্ছে, আজ সাইকা একবারও ওকে হ্যাটা করেনি, ঠিকমতো কথাই বলেনি বলা যায়। এমনকি চোখে চোখ পড়লে চোখ সরিয়ে নিয়েছে। যাকে বাঁচা গেছে, কথা বলা মানেই তো মুরগি করার চেষ্টা, এতগুলো মেয়ের সামনে সেটা খুব একটা ভালো হতো না। এখন দিন বেশ ছোট হয়ে গেছে, তাই খাওয়ার পরেই সবাই তিনতলার ছাদ থেকে নিচে নেমে এলো। ডুডু মেঘাদিদের কাজের লোকটার সঙ্গে বাসনপত্র সব নিচে নামালো ধরাধরি করে। ঠিক 5:15 মেঘাদিদের কাজের মেয়েটা এসে বলল, পরি বলে একজন ডুডুকে খুঁজছে। মেঘাদি ঘড়ি দেখে সায়িকাকে বলল, এই এবার যা, ডুডু তোকে পৌঁছে দেবে। সায়িকা গম্ভীরভাবে বলল, দরকার নেই মেঘাদি, আমি একাই যেতে পারবো। চুপ কর, কাকিমাকে আমি কি উত্তর দেব বলতো? যা, পাকামি করিস না, ডুডু তোকে ঠিক পৌঁছে দেবে, এরপর কিন্তু দেরি হয়ে যাবে। সায়িকা আর কোনো কথা না বলে নিচে নামতে লাগলো। পরি সাইকেল নিয়ে নিচেই দাঁড়িয়েছিল। ডুডুরা নামতেই ওরা একসঙ্গে রওনা দিল। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, চারিদিক ইলেকট্রিক আলোয় ঝলমল করছে। ডুডুর ছোটবেলাতেও কিন্তু এরকম দোকানপাট সব ছিল না, তখনও বাটানগর ছিল এক টিমটিমে মফস্বল। আর এখন এখন প্রায় কলকাতার মতোই লাগে। আর পিনকোডও তো কলকাতারই, বৃহত্তর কলকাতার। পরি এবার আর সাহেব কলোনির ভেতরে ঢুকলো না, বলল, তুই যা, ওকে দিয়ায়, আমি ওয়েট করছি। আর শোন, একটু তাড়াতাড়ি আসিস কিন্তু। ডুডু মাথা নেড়ে হ্যাঁ বলে সায়িকার সঙ্গে কলোনির কম্পাউন্ডে ঢুকে গেল। ডান দিকে দুটো টেনিস কোর্ট আর মায়ের কাঠের রেলিং দেওয়া সার সার সাদা বাংলো। সায়িকাদের বাংলোটা একটু ভেতরের দিকে। রঙ্গন গাছের ঝোপ পেরিয়ে সায়িকা ওদের বাড়ির সামনে সাইকেল থেকে নামলো। ডুডু দেখল সায়িকার মুখটা এখনো গম্ভীর। ডুডু বলল, ঠিক আছে, তাহলে আমি আসি। সায়িকা বাড়ির ভেতরে যেতে গিয়েও থমকে দাঁড়ালো, অন্যদিকে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও, একজন অপেক্ষা করছে। ওর গলার স্বরে এমন কিছু ছিল যে ডুডু চলে না গিয়ে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, মানে? সারাদিন পর এবার ঝড়টা এলো। সায়িকা চট করে মুখ ফেরালো। ওদের বারান্দার আলোয় ডুডু দেখল সায়িকার নাকের মাথা লাল হয়ে উঠেছে আর চোখের কোণ চিকচিক করছে। সায়িকা রাগ আর কান্না মেশানো গলায় বলল, সব সময় শুধু মানে আর মানে, ঘটে কি একটুও বুদ্ধি নেই? আর আমি এতই খারাপ যে আমার সঙ্গে আসতে হলে বডিগার্ড লাগে না? অন্য মেয়ের সঙ্গে সারাক্ষণ শুধু পুটুর পুটুর, আর আমি, আমার কোনো দাম নেই না? যাও যাও, এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? হুড়পড়িরা সব অপেক্ষা করছে, যাও। চোখের চিকচিকে জিনিসটা এবার গড়িয়ে নামলো গালে। সায়িকা সাইকেলটা বারান্দায় রেখে ঘরের মধ্যে ঢুকে দড়াম করে বন্ধ করে দিল দরজা। আমার কোনো দাম নেই মানে? এর মানে কোন ডিকশনারিতে আছে? মাথা নিচু করে ফিরে যেতে লাগলো ডুডু। ভাবলো চোখের চিকচিকে জিনিসটা কি ডি বিয়ার্সের?
না আসমির? কার হিরে? এই হিরে মুক্তোর মেয়েটার কোনো দাম নেই? কার কাছে? দুরুর কাছে? আজ স্কুল জীবন শেষ হয়ে গেল কবিরদের। মাত্র 4 পিরিয়ড ক্লাস হয়েছে। কবিরের মনটা বেশ খারাপ হয়ে আছে। এই হলুদ স্কুল বিল্ডিং, এই পাঁচিল ঘেরা বিশাল কম্পাউন্ড, এই সব স্যারেরা, আর কোনো দিন পড়া হবে না এখানে। আর কোনো দিন শুনতে পাবে না সকাল 11টায় স্কুল বাড়ির থেকে জেগে ওঠা জাতীয় সঙ্গীত। দেখতে পারবে না পাশের পুকুরের উপর ঝুঁকে পড়া খেজুর গাছের উপর বসে থাকা মাছরাঙা। আসলে সবকিছুরই শেষ আছে জীবনে, শুধু স্মৃতির কোনো শেষ নেই। কবির স্কুল কম্পাউন্ডের বাইরে এসে একবার ফিরে তাকালো। এই স্কুলে আর পড়তে আসবে না ভাবতেও খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে। কি বস, স্কুলটা দেখছিস কেন? হ্যাঁ, ছেড়ে চলে যেতে মায়া হচ্ছে? তাহলে বরং পেস্টটা গান্ডু মার, আরো 1 বছর তাহলে এই দৃশ্য দেখতে পারবি। জ্যাকসন হা হা করে হাসতে লাগলো। কবির মনে মনে ভাবলো এটা একটা জন্ম উল্লুক। শুধু বলল, তোকে কদিন বলবো যে বস বলে ডাকবি না কাউকে? এটা একটা খারাপ কথা। খারাপ কথা? হ্যাঁ, ভাগ, ডক মারলেই হলো না। কি খারাপ কথা এটা শুনি? জ্যাকসন তেরিয়া হয়ে বলল, BOOS এর পুরো কথা কি জানিস? এর পুরো কথা হলো ব্রাদার অফ সেক্সি সিস্টার, বুঝলি ছাগল? ও মা, তাই নাকি? ও, তোর বোন নেই বলে বলতে বারণ করছিস? কবির আর উত্তর দিল না, কারণ ও শুরু করলেই জ্যাকসন হেজিয়ে লাট করে দেবে। তবে একটা ভালো ব্যাপার যে স্কুল শেষ হলেও প্র্যাকটিস পুরো দমে চালু থাকবে, কারণ সামনে সরস্বতী পুজোর আগের দিন রবিন মেমোরিয়ালের সঙ্গে ওদের ফিরতি ফুটবল ম্যাচ। এবার কবিররা 1 গোলে হেরেছে। সামনের বার অন্তত 2 গোলের মার্জিন রেখে ওদের জিততে হবে, কারণ হোম অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ তো। দুটো ম্যাচের স্কোরের যোগফলের ভিত্তিতেই জয় পরাজয় স্থির হবে। 2 গোলের ব্যবধানে জেতা অত সহজ নয়। সহজ হতো যদি ডিয়েগোটা ঠিকঠাক খেলতো, কিন্তু গত ম্যাচে যা নমুনা দেখালো তাতে একটুও ভরসা পাচ্ছে না কবির। ও নিজে গোলকিপার, আর যাই হোক সামনের ম্যাচে ওর অন্তত গোল খাওয়া চলবে না। আর যার জন্য চাই জান কবুল করা প্র্যাকটিস। কবির একটা ব্যাপার বোঝে যে বরণ সিনহা স্যার খুব চেষ্টা করছেন ঠিকই, কিন্তু ফুটবলটা ওর লাইন নয়, উনি পারছেনও না। একজন ভালো গেম স্যার যদি থাকতো তবে দারুণ হতো। এই কবির, কোথায় যাবি এখন? আজ তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। চল না একবার গ্যাজেনখানায় যাই সবাই মিলে। ডুডু স্কুল গেট থেকে বেরিয়ে এসে পড়ল। কবির দেখলো ওর পিছনে ডিয়েগো দাঁড়িয়ে। ডিয়েগোকে দেখেই চিবিয়ে চিবিয়ে কবির বলল, দেখ ডুডু, ও থাকলে কিন্তু আমি নেই। ওই নোংরা ছেলেটা যেখানে থাকবে সেখানে তোরা গেলে যা, আমি কিন্তু যাব না। ডিয়েগো এবার মুখ খুলল। ফালতু কথা বলবি না কিন্তু কবির, অনেক দিন থেকে তুই এই কথাটা বলছিস। খারাপ দিন কার না আসে রে? হ্যাঁ, আর তুই ভুলে গেলি আগের ম্যাচগুলো? নেমো খারাম কোথাকার। কে নেমো খারাম রে? হ্যাঁ, কে নেমো খারাম? কবির আহমেদ না দয়ারাম আংরে? বেশি কথা বলিস না তুই। সেদিন মাঠে কি হয়েছিল তা সারা বাটানগরের লোক কিন্তু দেখেছে। কাউকে কাটাতে পারছিলি না? না না কাটাচ্ছিলি না? আমাকে ধাক্কা মারিসনি তুই? কবির প্রায় তেড়ে গেল ডিয়েগোর দিকে। এবার জ্যাকসন ফোরন কাটল। তোর মতো তাল কানা গোলকিপার থাকলে ডিয়েগো আর কি করবে বল? এই তুই চুপ কর। কবির খিচিয়ে উঠল। মামার বাড়ি না? উনি চিল্লিয়ে পাড়া বেপার আর কাক জড়ো করে ফেলবেন আর আমি কথা বলবো না? আমার গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ? হ্যাঁ, কি করবি রে? হ্যাঁ, আমি কথা বললে কি করবি জানিস? আমার পিসেমশাই দারোগা। তোর পিসেমশাই দারোগা আর তোর মাথাটা দা মোটা, বুঝলি? বারবার ক্যানালের মতো পিসেমশাই দারোগা বলিস কেন রে?
আর ফুটবল কেমন খেলিস তুই তা আমি দেখিনি না? শট মারতে গিয়ে তো বল না মেরে মাটি উপড়ে তুলিস। শালা চাষানা ফুটবলার বোঝা মুশকিল। এই কি বললি? হ্যাঁ কি বললি কি তুই? আমি চাষা? আমি চাষা হলে তুই চাষের বলদ, বুঝেছিস? জ্যাকসন দাঁত খিচিয়ে বলে উঠল, এই চুপ কর তোরা, অনেক হয়েছে, রাস্তায় এইভাবে সিন ক্রিয়েট করিস না তো। ডুডু চিৎকার করে থামিয়ে দিল ওদের। কিন্তু কবির তাও বলল, দেখ দিয়েগো, একটা কথা কিন্তু আমার কানে এসেছে যে তুই নাকি সেদিন ইচ্ছে করে ম্যাচ ছেড়েছিলি, আর যদি এটা সত্যি হয় তবে তোর কপালে কিন্তু দুঃখ আছে, এই আমি বলে দিলাম। কবির আর দাঁড়ালো না, হন হন করে হাঁটা দিল। কবির সব কিছু সহ্য করতে পারে, কিন্তু হিউমিলিয়েশন সহ্য করতে পারে না। রাস্তাঘাটে যেখানেই যায় সেখানেই সবাই বলে যে ওরা হিরো। আজ দিয়েগোর সঙ্গে একটা হেস্তনেস্ত করতই, কিন্তু জ্যাকসন ব্যাটে এসে পড়ে সব গুলিয়ে দিল। সত্যি জ্যাকসন যে কোন ধাতু দিয়ে গড়া তা খোদাই জানে। আজ স্কুলের শেষ দিন ছিল, আর ওই জ্যাকসন গাম্বারটা আজও ক্লাসে একটা গন্ডগোল পাকিয়েছে। ক্লাসটা ছিল হেড স্যারের। স্যার ওদের কমার্সের যে অঙ্ক পেপারটা আছে সেটা নেন। কিন্তু আজ আর পড়াশুনো নয়, স্যার এমনিই গল্প করছিলেন। নিজের জীবনের গল্প, স্কুল জীবনের গল্প, এই স্কুলের গল্প, এই সব বলতে বলতে সবাইকে ভালো করে পড়াশোনা করার কথাও বললেন। বললেন এইচএস খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা, সারা জীবনের পড়াশোনা নির্ভর করে এই রেজাল্টের উপর। এই কথা বলে গিয়ে তিনি দাঁড়ালেন দিয়েগোর সামনে, বললেন, তুমি তো ভালো খেলোয়াড়, কিন্তু পরীক্ষায় ভালো লিখে তোমায় লেখোয়াড় হতে হবে, বুঝেছো? দিয়েগোর পাশেই বসেছিল জ্যাকসন। ব্যাস, আর যায় কোথায়, ফস করে বলে ফেলল, আর স্যার, যারা খুব জানে, সব জানে, প্রচন্ড জানে, তারা কি হবে স্যার, জানোয়ার? স্যার থতমত খেয়ে দাঁড়িয়ে পড়লেন। ঘটনাটা মজার হলেও কেন কে জানে মজা লাগলো না কবিরের। সবকিছুই কেমন যেন পানসে লাগছে আজ। তাই এদিক ওদিক না গিয়ে বাড়িতে ফিরে বিকেল অবধি চুপচাপ শুয়ে রইল কবির। ও ঝগড়া করতে চায় না, কিন্তু কি করে জানি হয়ে যায়। বিশেষ করে আজকাল দিয়েগোকে দেখলেই ওর কেমন যেন মাথা গরম হয়ে যাচ্ছে। বিছানায় শুয়ে দুপুরটা বড় নিঝুম মনে হলো কবিরের। ওদের বাড়ির দোতলায় ওর ঘর, জালনার ধারে ওর খাট। ও শুয়ে শুয়ে দেখছিল লম্বা লম্বা সুপুরি গাছ, দু চারটে তাল গাছের মাথা, আর তার মধ্যে উঁকি মারা পুরনো মন্দিরের চূড়ো। কাঁচা হলুদ রঙের রোদ ছড়িয়ে ছিটিয়ে লেগে আছে এই সব কিছুর গায়ে। বহু দূরে আকাশে কয়েকটা চিল চক্কর মারছে গোল করে। জালনার পাশের বেলগাছের ডাল থেকে একটা কাঠবিড়ালি ওর দিকেই তাকিয়ে আছে যেন। আচ্ছা, আজ যে কবিরের মন খারাপ, কাঠবিড়ালিটা কি তা বুঝতে পারছে? ওর এই প্রায় 18 বছরের দুপুরটা তো কোনো দিন ফিরে আসবে না আর। এক সময় ও তো বুড়ো হয়ে যাবে, তখন কি ওর মনে পড়বে এইসব দিনের কথা, এই স্কুল, এই বন্ধুরা আর টাপুরের কথা? তখন কি এসবের কোনো গুরুত্ব থাকবে ওর কাছে? এইবার ক্লাস 9-এ পড়ার সময় সন্দীপ স্যার বলেছিলেন সমস্ত ঘটনার ছবি নাকি আলোর মধ্যে থেকে যায়। মানে যদি ধরে নেওয়া যায় যে অ্যান্ড্রোমিডা নক্ষত্র থেকে পৃথিবীকে এখন দেখা যাবে, তাহলে নাকি এই 2005 সাল নয়, দেখা যাবে আকবর বাদশার শাসন চলছে। কিন্তু এই সবই হাইপোথিসিস। যদি সত্যি এমন কিছু দেখার কোনো যন্ত্র থাকতো, তাহলে কি কবির আলোয় জমে থাকা এই সময়টাকে দেখতো না আবার? ও কি দেখতো না ওর স্কুলকে, ওর বাটানগরকে, ওর বন্ধুদের? কিংবা ওর কি মন খারাপ হতো না টাপুরের ছবি দেখে? ধর্মর করে খাটে উঠে বসলো কবির। কি সব আবোল তাবোল চিন্তা করতে করতে ঘুম এসে গিয়েছিল। এর নাম কি ডুডু সিনড্রোম? একবার ঘড়ি দেখলো ও, প্রায় 4টে বাজে। আর ঝামেলা ঠিক হবে না। ও উঠে পড়ল। স্কুল থেকে এসে মন খারাপ থাকায় কিছু না খেয়েই শুয়ে পড়েছিল। এখন পেট বাবাজি খুব জানান দিচ্ছে, মাকে এবার খাবার দিতে বলবে। বারান্দায় এসে মায়ের দেওয়া নারকেল কোড়া আর চিনি দিয়ে মুড়ি খেলো কবির। দারুণ লাগে। এবার গানের ক্লাসে যেতে হবে ওকে।
গানের ক্লাস মানে রবীন্দ্রসঙ্গীত শেখার ক্লাস। কবিরের মোটেই গানে তেমন ইন্টারেস্ট নেই। এ হচ্ছে গুঁতো, মানে প্রেমের গুঁতো। যখন গানের ক্লাসে সমাধি ঠিকমতো সম লাগাতে বলে, কবিরের একেবারে বিষম খাবার জোগাড় হয়। যখন এসেছিলে তবু আসো নাই গানটা অন্তরা থেকে ধরতে বলেন, ভয়ে ঘামতে ঘামতে কবিরের তখন ইচ্ছে হয় পাশে বসে থাকা অন্তরা বসকেই চেপে ধরে। কবির মাঝে মাঝে ভাবে, ওহ টাপুর, আমায় দিয়ে আর কি কি করাবে তুমি? রবি ঠাকুর থাকলে আমার গান শুনে গান লেখাই হয়তো ছেড়ে দিতেন। একবার সমাধি কবিরকে বলেছিলেন, তুই রবীন্দ্রনাথের গানগুলো ওর মতো করে না গিয়ে আপাচে ইন্ডিয়ানের মতন করে গাইছিস কেন বলতো? কবির বলতেই যাচ্ছিল যে অন্তত আপাচে ইন্ডিয়ানের মতন তো হচ্ছে, কিন্তু টাপুর ওর দিকে তাকিয়ে আছে দেখে ও আর কিছু বলতে পারেনি। কিন্তু তবু এরকম হেনস্থা মাঝে মধ্যেই হয় কবিরের। আর এই সমস্ত অপমান, মন খারাপ সব কবির মনে মনে টাপুরকে উৎসর্গ করে। বলে, তোমার জন্যই আমি এত কষ্ট সহ্য করি। একমাত্র তোমার কাছাকাছি থাকবো বলেই আমি রোজ এখানে অপমানিত হতে আসি। টাপুর কবিরের কাছে যে কি সেটা ও ঠিক বলে বোঝাতে পারে না। আসলে বোঝাবে কি করে? সব কি বোঝানো যায়? প্রথম সমুদ্র দেখলে কেমন লাগে বোঝানো যায়? নাকি বহুদিন প্রচন্ড গরমের পর শহর আবছা করে যখন বৃষ্টি আসে তখন কেমন লাগে তা বোঝানো যায়? এই না বোঝানোর ব্যাপারটা শুরু হয়েছিল সেই সময় যখন কবির প্রথম টাপুরকে দেখেছিল বাটা রিক্রিয়েশন ক্লাবের একটা ফাংশনে। কবির সেই অনুষ্ঠানটা দেখতে গিয়েছিল। সেখানে একটা নাচ নেচেছিল টাপুর। পাগলা হাওয়ার বাদল দিনে গানটার সঙ্গে ছিল নাচটা। সেই নাচ দেখে কবিরের তো একেবারে পাগল হবার জোগাড়। সেই যে কবিরের সব গন্ডগোল হয়ে গেল আর তা কোনো দিন ঠিক হয়নি। সেই নাচের পর খোঁজ নিয়েছিল কবির। টাপুর কোথাকার মেয়ে, কোথায় থাকে, কোন স্কুলে পড়ে সবকিছু জানতে একেবারে মরিয়া হয়ে উঠেছিল কবির। এরকম একটা মেয়ে বাটানগরে থাকে অথচ চোখে পড়েনি, কিভাবে সেটা সম্ভব কবির তাই ভাবত। অবশ্য পড়ার কথাও নয়, কবিরের সারাটা জীবনই ছিল পড়াশুনো আর ফুটবল। ওর বন্ধুরা ওকে ইনঅ্যানিমেট বলে খেপাতো। কিন্তু টাপুরের নাচ ঘুরিয়ে দিল কবিরের মাথা, জীবনও। কিছুদিনের ফেলুদাগিরির পর ও জানতে পারল যে টাপুর ভীষণ বড়লোকের মেয়ে। রবিন মেমোরিয়ালে পড়ে ক্লাস 11-এ। এছাড়া ও নাচ শেখে মেঘাদির কাছে আর গান শেখে সোমাদির কাছে। নাচের খবরটার সোর্স হচ্ছে ডুডু। একমাত্র ডুডুকেই কবির বলেছিল টাপুরের ব্যাপারে। ডুডু তো শুনেই বলে দিয়েছিল, তুই করেছিস কি কবির, কে যে একবারে পুরো বিষ জিনিস, তুই এমন লাথি খাবি না যে সারা জীবন আর খিদে পাবে না তোর। আরে বাবা, বাটানগরে কি আর মেয়ে ছিল না? কিন্তু যা হবার তা হয়ে গেছে। কবির মাছের চোখ ছাড়া আর কিছুই তখন দেখছে না। যে করেই হোক ওকে টাপুরের কাছাকাছি যেতেই হবে। উপায় হয় নাচ নয় গান। নাচ শেখার রিক্সটা কবির আর নেয়নি, ওটা বাড়াবাড়ি হয়ে যাবে। তার চেয়ে গান ভালো। সমাধি তো প্রথমে নেবেই না, বলল, তুই যে ব্যাচে ভর্তি হতে চাইছিস সেখানে সবাই ভালো গান গায়, আর তুই তো সবে শুরু করবি, এ কি হয়? হয় মানে হয়ে আছে। কবির অনেক বুঝিয়ে না পেরে তারপর স্ট্রেট সমাধির পায়ে গিয়ে পড়েছিল। 1 সপ্তাহ ধরে রোজ সমাধির কাছে যেত কবির। শেষ অবধি ফল মিলল। সমাধি কবিরকে নিল ওই ব্যাচেই। শর্ত হলো সবার ফাঁকে ফাঁকে সমাধি কবিরকে একটু একটু শেখাবে। কবির প্রায় বলেই ফেলেছিল যে না শেখালেও চলবে, কারণ গান শিখতে কে চায়। কিন্তু এত সাধনার ফল কি হলো না, লবডঙ্কা। ও কত চেষ্টা করে টাপুরের সঙ্গে কথা বলার, কিন্তু টাপুর যে পাত্তাই দেয় না। প্রথম দিন কথা বলতে গেলে টাপুর কবিরকে জিজ্ঞাসা করেছিল, তুমি কবির? তা তুমি কবিরের দোহা জানো? দোহা শুনে হা করে তাকিয়েছিল কবির। টাপুর মুচকি হেসে চলে গিয়েছিল।
তারপর অনেক খুঁজে পেতে সন্ত কবিরের দোহার বই জোগাড় করেছিল কবির, মুখস্থও করেছিল বেশ কিছু। কিন্তু তারপর একদিন দোহা শোনাতে গেলে টাপুর জিজ্ঞাসা করেছিল, কবির সুমনের গান জানো তুমি? ওই যে সারা রাত জ্বলছে নিবিড়, ওই গানটা। উফ, জ্বালালে দেখছি। কে সারা রাত জ্বলছে তাতে কবিরের কি? ও যে জ্বলছে সেই খবরটা কেউ রাখে? কিন্তু কি করবে, টাপুর বলেছে। খুব খুঁজে ক্যাসেটটা জোগাড় করলো কবির, গানটাও মোটামুটি তোলার চেষ্টা করলো। একদিন শোনাতে যাবে, দেখলো টাপুর শুনছেই না, উল্টে প্রশ্ন করলো, আচ্ছা বলো তো, কবির বেদি জেমস বন্ডের কোন সিনেমায় অ্যাক্টিং করেছে? ডুডু সত্যি কথাই বলেছে, এ একেবারে সাংঘাতিক জিনিস। কবির বুঝলো একে ইমপ্রেস করা অসম্ভব। পৃথিবীর যাবতীয় কবিরের ঠিকুজি নিয়ে এ মেয়ে একেবারে বসে আছে। তাই আর ভ্যানতারা করে সময় নষ্ট না করে সোজাসুজি টাপুরকে একদিন প্রপোজই করে ফেলল কবির। সেদিন সোজাসুজি টাপুরকে কবির বলেছিল যে ওর টাপুরকে খুব ভালো লাগে, ওকে ছাড়া কবির আর কিছু চিন্তাই করতে পারে না। কবিরের রাত্রের ঘুমটুকু সব নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই জন্যই। এখন কবির চায় যে টাপুরও ওকে পছন্দ করুক। কথাটা শুনে টাপুর অদ্ভুত ভাবে হেসেছিল, যার একটাই মানে হয় কুঁজোর চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়েছে, আর একটা মানে হয় যে ও ভেবে দেখতেই পারে। কিন্তু এর কোনটা ঠিক? টাপুরকে সেটা জিজ্ঞাসা করার আগেই টাপুর প্রশ্ন করেছিল, তুমি হঠাৎ আমায় প্রপোজ করলে কেন? আচ্ছা যাকগে, ওসব তো হয়েই থাকে, বাদ দাও। আচ্ছা বলো তো, সঞ্জীব কুমারের কোন সিনেমায় নাম হয়েছিল কবির? কবির হাল ছাড়েনি। এই তো সেদিনও টাপুরের বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়েছিল ও। সমাধির কাছে গানের খাতা ফেলে এসেছিল টাপুর, কবির ওটা নিয়ে এসেছিল। পরদিন খাতাটাই ফেরত দিতে গিয়েছিল। খুব গোপনে টাপুরের যে আদরের নামটাও দিয়েছে, সেই রেনড্রপ নামেও ডেকেছিল টাপুরকে। টাপুর যেন শুনতেই পায়নি এমন ভাব করেছিল। তারপর খুব অবহেলায় মরা নেংটি ইঁদুর ধরার মতো দু আঙুলে বইটা ধরে বাড়ির ভেতরে ঢুকে গিয়েছিল। কেন জানি না ভারী অন্যমনস্ক দেখাচ্ছিল সেদিন টাপুরকে। কবিরকে ধন্যবাদ দেওয়া তো দূরে থাক, এমনি কোনো কথাও বলেনি। গোটা ব্যাপারটাই কেমন যেন উচ্ছে সিদ্ধর মতো মনে হয়েছিল কবিরের কাছে। কবির আবার বর্তমানে ফিরে এলো। সমাধির ক্লাসের সময় হয়ে এলো প্রায়। ও তাড়াতাড়ি সাইকেল বের করলো। টাপুরের সামনে সমাধি ওকে লেট নিয়ে কিছু বলুক তা কবির চায় না। সমাধির গানের ক্লাস চ্যাটার্জি পাড়ায়, ওদের বাড়ি থেকে যেতে একটু সময় লাগে। সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে এলো কবির, কিন্তু সাইকেলে উঠেও যেতে পারল না। ওর কাবাবে মূর্তিমান হাড্ডির মতো হাজির হলো নাড়ু কাকা। নাড়ু কাকা হলো কবিরদের বাড়ির কনস্ট্যান্ট ফ্যাক্টর। নাড়ু কাকা কোনো চাকরি বাকরি করে না। ওর বাবা একটা হাওয়াই চটির ফিতে তৈরির ফ্যাক্টরি করে দিয়েছিল। নাড়ু কাকা এখন সেটাই দেখাশুনো করে, অবশ্য ওই নামেই। কারণ নাড়ু কাকার কাজই হলো সবার সব ব্যাপারে নিজের ছোট্ট বড়ির মতো নাকটা গলিয়ে দেওয়া। সারা দিন ঘুরে ঘুরে কোথায় ঝামেলা হচ্ছে, কোন বুড়ো বুড়িকে তাদের ছেলে মেয়েরা বাড়ি থেকে বের করে দিয়েছে, কোন মেয়ের বিয়ে হচ্ছে না, নাড়ু কাকা এসব খুঁজে বেড়ায়। আর কবিরের বাবা যেহেতু উকিল, নাড়ু কাকা ওর কাছে হয় কি নয় ছুটে আসে লিগ্যাল অ্যাডভাইস নিতে। এখনো নিশ্চয়ই সেরকম কোনো কেস। নাড়ু কাকার কয়লার সঙ্গে কেস চলছে টাইপের কালো মুখ দেখে কবিরের মেজাজই খারাপ হয়ে গেল। কবিরকে দেখেই নাড়ু কাকা বলল, এই যে সন্ত কবির, কি ব্যাপার? হ্যাঁ, এই সন্ত কবির নামে কেউ ওকে ডাকলেই কবিরের মাথাটা গরম হয়ে যায়। এখনো গরম মাথাটা আরো তেতে গেল ওর। কিন্তু অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে ও বলল, কি ব্যাপার নাড়ু কাকা? আর বলিস না বাবা, একটা ঝামেলায় পড়েছি বুঝলি। আমাদের পাশের বাড়ির ছেলেটা সে একটা কাণ্ড করেছে রে। একটা বাচ্চা মতো মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে বুঝলি। ওই গতকাল রাতের ঘটনা এটা। মেয়ের বাপ তো খুঁজে পেতে আজ সকালে এসে হাজির, সঙ্গে এক গাদা পুলিশ আর লোকজন। ছেলেটাকে ধরে নিয়ে যায় আর কি।
বলে কিনা মেয়ের নাকি 18 বছর বয়স হয়নি এখনো। এদিকে মেয়েটা তো বেঁকে বসেছে, বলছে ওর নাকি 18 হয়ে গেছে। আর গন্ডগোলটা কোথায় করেছে জানিস? মেয়েটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই বাড়িতে ফেলে এসেছে। আরে ওটাই তো এজ প্রুফ। কবির ভাবলো ওকে এসব কথা বলছে কেন নাড়ু কাকা। ওদিকে সোমাদির গানের ক্লাস শুরু হয়ে গেছে বোধহয় এতক্ষণে। নাড়ু কাকা আবার জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, কামালদা আছেন? কামালদা মানে কবিরের বাবা, খুব নামকরা উকিল। কিন্তু বাবা তো বিকেলে বাড়ি থাকে না, আর সেটা তো নাড়ু কাকারও জানা উচিত। কবির সেটাই বলল। সব শুনে নাড়ু কাকা বলল, ওহো তাই তো, ভুলেই গেছিলাম। আচ্ছা ঠিক আছে, বৌদির সঙ্গে দেখা করে যাই তাহলে। কবির ভাবলো মা আবার কবে থেকে উকিল হলো। আসলে বিকেলে চা কেস আছে। যাকে কবির আবার সাইকেলে উঠছে, আর নাড়ু কাকাও বাড়ির ভিতরে ঢুকবে। ঠিক এমন সময় ঘটনাটা ঘটল। রাস্তা দিয়ে একদল ইয়ং ছেলে যাচ্ছিল। ওরা নাড়ু কাকাকে দেখে হঠাৎ চিৎকার করে উঠল, গুড়চা, 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 এই গুড়চা। ব্যাস কুরুক্ষেত্র একেবারে। নাড়ু কাকা নিমেষের মধ্যে ঘুরে দাঁড়ালো, তারপরই অকথ্য গালাগাল শুরু করলো। পৃথিবীর সমস্ত প্রাণীর বাচ্চাদের সঙ্গে পটাপট ছেলেগুলোকে মিলিয়ে দিতে শুরু করলো। নিমেষে মজা দেখার জন্য একেবারে ভিড় জমে গেল চারপাশে। নাড়ু কাকার এই এক সমস্যা, ওকে কেউ গুড়চা বলে ডাকলেই ও একেবারে খেপে যায়। কিন্তু কেন যে যায় কেউ সেটা জানে না। কিন্তু গুড়চা শুনলেই নাড়ু কাকা সম্পূর্ণ উন্মাদ হয়ে ওঠে। অবশ্য কবিজাও তো ওকে কম খেপায় নিয়ে। নাড়ু কাকা মান্নাদের গানের অন্ধভক্ত। মান্নাদের গান শোনাবো বলে নাড়ু কাকাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া যায়। একবার কবির, ডুডু, জ্যাকসন আর দিয়েগো একটা মান্নাদের গানের ক্যাসেট নিয়ে গিয়েছিল নাড়ু কাকার বাড়িতে। ক্যাসেটটা অরিজিনাল নয়, অন্য ক্যাসেট থেকে রেকর্ড করা। কিন্তু তাতে একটু কারসাজি করেছিল কবিররা, আর কারসাজিটা করেছিল শেষ গানে। গানটা সেই বিখ্যাত কফি হাউসের সেই আড্ডাটা। মান্নাদের গানের ক্যাসেট দেখে নাড়ু কাকা তো একেবারে আহ্লাদে আঠাশ টুকরো। সবাই টেপ রেকর্ডার ঘিরে বসার পর শুরু হলো গান। একটা একটা করে গান হচ্ছে, আর নাড়ু কাকাও ডিসকাউন্ট রেটে আহা উহু করে যাচ্ছে। একসময় শুরু হলো শেষ গানটা। এটা আমার প্রিয় গান, বুঝলি তো, বলে নাড়ু কাকা নড়ে চড়ে বসলো। গানটা বাজতে লাগলো। কফি হাউসের সেই গুচ্চা, কোথায় হারালো সেই গুচ্চা, নিখিলেশ প্যারিসে মইদুল গুচ্চা, সোজা তাই শুধু আজ, সোজা তাই আজ শুধু গুচ্চা। এইভাবে গানটা বেজেই চলল। কবির তাই জায়গা মতো গুড়চা কথাটা ঢুকিয়েছে। কবির আর চোখে দেখলো নাড়ু কাকার মুখ লাল, চোয়াল শক্ত, মাথার চুলগুলো প্রায় খাড়া হয়ে গেছে। কিন্তু কিছু করতেও পারছে না। টেপ রেকর্ডারটা যে ভেঙে ফেলবে সেটাও সম্ভব নয়, কারণ সেটা নাড়ু কাকার নিজের। শেষে আর থাকতে না পেরে বলেই ফেলল, শেষ পর্যন্ত মান্নাদেও বলছেন, হ্যাঁ তাহলে আর কি বা করা যাবে। এখন এই বিকেলে নাড়ু কাকাকে থামাতে যথেষ্ট বেগ পেতে হলো কবিরকে। চিৎকার চেঁচামেচিতে কবিরের মাও নেমে এসেছে নিচে। দুজনে মিলে ওরা কোনো মতে থামালো নাড়ু কাকাকে। কিন্তু নাড়ু কাকা আর বাড়ির ভেতরে গেল না। রইল পড়ে বিয়ের ঝামেলা। নাড়ু কাকা হনহন করে স্টেশনের দিকে হাঁটা দিল। কবির ঘড়ি দেখল, উফ, প্রচুর লেট হয়ে গেছে। সোমাদের ক্লাস বোধহয় হাফ হয়েই গেছে। কবির আর কোনো দিকে না তাকিয়ে পড়ি কি মরি করে সাইকেল ছোটালো। সোমাদের বাড়িটা আজ বড্ড চুপচাপ লাগলো কবিরের। কি ব্যাপার? দরজার কাছে খুলে রাখা কোনো জুতোও তো নেই। ক্লাস শেষ হয়ে গেল নাকি? কবির কলিং বেল টিপল। সোমাদি নিজে বেরিয়ে এলো এবার। বলল, ও কবির তুই?
আজ বেশিক্ষণ ক্লাস নিতে পারিনি রে। মায়ের শরীরটা হঠাৎ খারাপ হয়ে গিয়েছে, একবার ডাক্তারের কাছে নিয়ে যাব, তাই ওদেরকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি। আর শোন, পরের দিনও ক্লাস নিতে পারবো না, বুঝলি? ও হ্যাঁ, ভালো কথা, এই গানের খাতাটা একটু টাপুরকে দিয়ে দিস তো। আজও খাতাটা ফেলে গেছে। কি যে হয়েছে মেয়েটার, গানেও মন নেই একদম। সোমালি গানের খাতাটা কবিরের হাতে দিয়ে দরজা বন্ধ করে দিল। কবিরের মনে হলো ফার্স্ট প্রাইজ পেয়েছেও। আজও টাপুরের খাতা? আচ্ছা, টাপুর ইচ্ছে করে খাতাটা ফেলে যাচ্ছে না তো, যাতে কবির ওকে বারবার খাতাটা ফেরত দিতে পারে? মনের মধ্যে পপকর্ন ফুটতে লাগলো কবিরের। ও দ্রুত প্যাডেলে চাপ দিল। টাপুরের বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে আজ। আজ নিশ্চয়ই টাপুর ওকে অবজ্ঞা করবে না। হঠাৎ কি মনে হওয়াতে রাস্তার পাশে সাইকেলটা থামালো কবির। গতদিন খাতাটা খুলেও দেখেনি ও। আজ খুব ইচ্ছে করছে, দেখবে একবার। একবার দেখলে কি আর হয়েছে, কেউ তো আর জানতে পারছে না। খাতাটা খুব যত্ন করে খুলল কবির। ওর রেন ড্রপের খাতা নাকের কাছে নিয়ে একবার গন্ধ শুকলো। অদ্ভুত সুন্দর একটা গন্ধ পেল ও। পাতায় পাতায় নানান গান লেখা। কি সুন্দর টাপুরের হাতের লেখা। দেখি তো শেষ পাতাটা, কারণ শেষ পাতাতে হিজিপিজি লেখার মধ্যে অনেক গোপন কিছু লিখে রাখে মানুষ। শেষ পাতাটা খুলল কবির। রাস্তার আলোয় কবির দেখল শেষ পাতার লেখাটা। সাদা পৃষ্ঠার উপর লাল কালি দিয়ে আঁকা একটা পান পাতা, আর তার মধ্যে মোটা করে লাল কালি দিয়ে লেখা পুরু। হাত পা ঠান্ডা হয়ে গেল ওর। পুরু, এর মানে কি? পুরুর সঙ্গে টাপুরের চোখ কোথায়? মাথাটা ঘুরতে লাগলো কবিরের। ওর চোখের সামনে বাটানগর যেন ঢেউ লাগা নৌকোর মতো অল্প অল্প দুলতে লাগলো। শেষ হলো পাতা ঝরার মরশুমে। আজ পড়লাম দ্বিতীয় পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক সরঞ্জিত চক্রবর্তী। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।